আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত কয়েকটি লেকচারে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ ও এর সমাধান অধ্যায়টি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারের বেশিরভাগ অংশ তোমাদের এর আগেও বলেছিলাম এবং তোমরা হয়তো বা দেখেছো বইয়ে, যে এই চ্যাপ্টারের 90% অংশ আমরা অনার্স থার্ড ইয়ারে পড়েছি। অনার্স থার্ড ইয়ারে যে পারমাণবিক গঠন যে চ্যাপ্টারটি ছিল, আমি যেটা পড়াতাম সেখানে আমরা আলোচনা করেছিলাম। সেই চ্যাপ্টারটি এখানে হুবহু আছে, একটা দুটো টার্ম একটু বেশি আছে। তো সেই টপিকসগুলো আমরা আবারও পড়ছি তোমাদের, যেহেতু এর আগে পড়িয়েছি সেই জন্য আশা করি এই চ্যাপ্টার অংশটুকু একটু সহজ মনে হবে। তো আমরা গত লেকচারে মুক্ত কণার ক্ষেত্রে সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করেছিলাম। তো আজকে আমরা মুক্ত কণার ক্ষেত্রে সময় নির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করব। তার আগে যে পদ্ধতিতে আমরা মুক্ত কণার সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করেছি, তার আরেকটা নিয়ম আছে, বিকল্প একটা উপায় আছে, সেই উপায়টি একটু দেখব। তারপর আমরা সময় নির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নির্ণয় করব। ওকে, তো গতদিন আমরা মুক্ত কণার ক্ষেত্রে সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি সমাধান করেছিলাম। সেই সমীকরণটি এমন ছিল যে ডি স্কোয়ার সাই ভাগ ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই ভাগ ডিওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এস স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 0। তো আমরা মুক্ত কণার সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধানে আমরা যে মুক্ত কণাটি বিবেচনা করেছিলাম, সেই কণাটির আমরা ধরেছিলাম যে কণাটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেটি চলমান আছে বা গতিশীল আছে। সেজন্য আমরা এক্স ওয়াই জেড তিনটি অক্ষের সাপেক্ষেই এর সমীকরণটি প্রতিপাদন করেছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ধরেছিলাম যে মুক্ত কণাটি একটি অগ্রগামী তরঙ্গ আকারে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যার দুইটি প্রান্ত আসলে ফিক্সড আছে। তাহলে এই মুক্ত কণাটির এই চলাচলকে আমরা এই মুক্ত তরঙ্গ হিসেবে চিন্তা করে আমরা শ্রোডিঞ্জারের সমীকরণটি প্রতিপাদন করেছিলাম। তো এই সমীকরণে তোমরা জানো সাই হচ্ছে তরঙ্গ ফাংশন, এম হচ্ছে সেই কণাটির ভর। আসলে মুক্ত কণা বলতে এখানে ক্ষুদ্র আকারের যে কণাগুলো আছে, বিশেষ করে ইলেকট্রন এবং ইলেকট্রন নেয় যে কণাগুলো আছে, সেগুলো কথাই বিবেচনা করা হয়। এইচ তো জানোই তোমরা, প্লাঙ্কের ধ্রুবক। ক্যাপিটাল ই হচ্ছে ওই মুক্ত কণাটির মোট শক্তি বা সিস্টেমের মোট শক্তি, ভি হচ্ছে তার স্থিতি শক্তি, আর সাহিত্য এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে একটা তরঙ্গ ফাংশন। ওকে, তো এই সমীকরণটিকে যদি আমরা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রকাশ করতে চাই, এটি তো কার্তেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেডে আছে। আমরা যদি কোয়ান্টাম বলবিদ্যা আকারে প্রকাশ করতে চাই, ল্যাপ্লেসিয়ান অপারেটর আকারে, তাহলে এখানে ল্যাপ্লেসিয়ান অপারেটর ডেল স্কোয়ার সাই দিতে হবে। ডেল স্কোয়ার সাই প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এস স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 0। এখানে যে ডেল স্কোয়ার বসানো হয়েছে, ডেল স্কোয়ার এটা কিন্তু ল্যাপ্লেসিয়ান অপারেটর, কারণ আমরা ল্যাপ্লেসিয়ান অপারেটর সমান জানি, ল্যাপ্লেসিয়ান অপারেটর যেটা আছে, ল্যাপ্লেসিয়ান অপারেটর ডেল স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার ভাগ ডিএক্স স্কোয়ার
প্লাস ডি স্কোয়ার ভাগ ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ভাগ ডি জেড স্কোয়ার। অনেক সময় ডির পরিবর্তে ডেল্টা থাকে, ডেল্টা ইউজ করা হয়। যাই হোক, এই ডেল্টা স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে ল্যাপ্লেসিয়ান অপারেটর, সেটা সমান আমরা এভাবে লিখতে পারি। সেই জন্য এখানে যদি এই রাশি থেকে, তিনটি রাশি থেকে যদি আমরা সাই কমন নিই, সাই কমন নিলেই কিন্তু আমরা ডি স্কোয়ার ভাগ ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ভাগ ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ভাগ ডি জেড স্কোয়ার পাবো, যার পরিবর্তে আমরা ডেল্টা স্কোয়ার বা ল্যাপ্লেসিয়ান অপারেটরটা লিখতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে একটা রূপ, এটা একটা রূপ। এটাকে যদি আমরা ধরো 5 নম্বর সমীকরণ দিই, তাহলে এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। এই যে 5 নাম্বার বা 6 নাম্বার সমীকরণ, এগুলোও মুক্ত কণার ক্ষেত্রে সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে নির্দেশ করে। এছাড়া আরও বিভিন্ন রূপে এটাকে প্রকাশ করা যায়। দেখো এখানে এই যে আমরা এইভাবে প্রকাশ করেছি, ল্যাপ্লেসিয়ান অপারেটরের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা আমরা যদি এটাকে হাইড্রোজেন পরমাণুর জন্য চিন্তা করি, হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে ভি যেটি আছে স্থিতিশক্তি, তার মানটা এরকম মাইনাস জেড স্কোয়ার ভাগ আর লিখতে পারবো। সেটা কীভাবে? আমরা মাইনাস জেড স্কোয়ার ভাগ আর যদি এখানে উল্লেখ করি, দেখো এখানে স্থিতিশক্তি যেটি আছে ভি, এর পরিবর্তে আমরা মাইনাস জেড স্কোয়ার ভাগ আর কীভাবে লিখতে পারি? দেখো কি লেখা আছে, যে প্লাস জেডি চার্জ বিশিষ্ট কোনো নিউক্লিয়াস হতে আর দূরত্বে অবস্থিত একটি ইলেকট্রনের স্থৈতিক শক্তি ভি সমান এইটুকু। মানে বলা হয়েছে যে প্লাস জেড ই চার্জ বিশিষ্ট, তার মানে হচ্ছে নিউক্লিয়াসে তোমরা জানোই যে জেড সংখ্যক প্রোটন থাকে এবং প্রোটনের আধান কিন্তু ধনাত্মক। তাহলে প্লাস জেড ই সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসে, এবং সেই নিউক্লিয়াসের থেকে আর দূরত্ব, আর দূরত্ব বলতে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের স্থিতিশক্তির মান হচ্ছে এটা হয়, এই ভি সমান মাইনাস জেড স্কয়ার ভাগ আর হয়। সেটা কীভাবে হয় এটাও তোমরা অনেকবার তোমাদেরকে বলেছিলাম। তোমাদের অবশ্যই মনে আছে যে ধরো একটা এরকম নিউক্লিয়াস আছে, এখানে যে স্থৈতিক শক্তির কথা বলা হয়েছে, স্থৈতিক শক্তি কিন্তু আসলে আমরা দুইভাবে বলতে পারি। বিভব শক্তি যেটাকে বলা হয়, একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি জমা হয় তার মধ্যে, সেটাকেও স্থৈতিক শক্তি বলা হয়। যেমন আমরা ভূপৃষ্ঠ থেকে যদি একটি নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তুকে রেখে দেই, তাহলেও কিন্তু তার স্থিতিক শক্তি বা বিভব শক্তি আছে। সেটা এক ধরনের বিভব শক্তি, যেটা সমীকরণ আমরা জানি ইপি সমান mgh, যেখানে এমটা হচ্ছে সেই বস্তুর ভর, যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অথবা বিকর্ষণ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। মানে যে প্রসঙ্গ কাঠামো আমি ধরবো, ভূপৃষ্ঠের সাপেক্ষে হতে পারে, ধরো একতলার সাপেক্ষে 5 তলায় অবস্থিত কোনো বস্তু, ধরো পাহাড়ের সাপেক্ষে তার চেয়ে উচ্চতে কোনো বস্তু, উচ্চতা আর কি, বস্তুর উচ্চতা। তাহলে এটা হচ্ছে এক ধরনের স্থৈতিক শক্তি। আর এখানে যে আমরা স্থৈতিক শক্তির কথা বলছি, এটা আসলে চার্জিত স্থৈতিক শক্তি, অর্থাৎ আধানের যে স্থৈতিক শক্তি থাকে। তোমরা জানো যে একটা আধানের নির্দিষ্ট এরিয়া জুড়ে তার একটা ক্ষেত্র থাকে, অর্থাৎ প্রভাব থাকে। সেই আধানের ওই এরিয়ার মধ্যে যদি অন্য কোনো আধান আসে, তাহলে সে হয়তোবা যে আধানটি আসলো তাকে হয়তোবা আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তাহলে যে নির্দিষ্ট এরিয়া জুড়ে কোনো আধানের একটা প্রভাব থাকে, সেটাকে কিন্তু আধান ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বলা হয়। ধরো এরকম একটা ধনাত্মক আধান আছে, তার এই নির্দিষ্ট এরিয়া, ধরো এতটুকু এরিয়ার মধ্যে অন্য কোনো আধান আসলে সে হয়তো বা সেই আধানকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তাহলে আমি যদি একক ধনাত্মক কোনো একটা আধানকে, স্থৈতিক শক্তির যে সংজ্ঞা, চার্জিত যে স্থৈতিক শক্তিটা আছে তার সংজ্ঞা হচ্ছে যে একক ধনাত্মক কোনো আধানকে আমি যদি ইনফিনিটি থেকে, এটা হচ্ছে ইনফিনিটি ডিস্টেন্সে মনে করো, ইনফিনিটি থেকে কোনো একটি আধানের ক্ষেত্রের কোন নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে ওই বিন্দুর স্থৈতিক শক্তি বলা হয়। আমি আবারও বলছি যে কোনো একক ধনাত্মক আধানকে আমি অসীম থেকে অপর কোনো আধানের ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে ওই বিন্দুর বিভব শক্তি বলা হয়। যেমন আমি যদি এই আধানটাকে, একক ধনাত্মক আধানকে ইনফিনিটি থেকে এই বিন্দুতে আনতে চাই, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে। আবার যদি এখানে ধরে বি বিন্দুতে আনতে চাই, তাহলে দেখা যাবে তার চেয়ে বেশি পরিমাণ কাজ করতে হবে, কারণ এটাও ধনাত্মক এটাও ধনাত্মক। এই ক্ষেত্রে যদি পরস্পরের কাছাকাছি নিয়ে আসতে চাই, তাহলে তারা বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণটাকে নষ্ট করে দিয়ে বা ওভারকাম করে আমাকে তার কাছে আনতে হবে। তাহলে অবশ্যই কাজ বেশি করতে হবে এই বিন্দুর চেয়ে বি বিন্দুতে। তাহলে এটা হচ্ছে এক ধরনের স্থিতিক শক্তি। তো এখানে সেই স্থিতিক শক্তির কথা বলা হয়েছে যে, যেহেতু হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করা হয়েছে, যে অসীম থেকে মনে করে একটা ইলেকট্রনকে, অসীম থেকে ইনফিনিটি ডিস্টেন্স থেকে একটা ইলেকট্রনকে
একটা নির্দিষ্ট কক্ষপথ মানে আর দূরত্ব নিউক্লিয়াস থেকে। ধরো এইটুকু হচ্ছে নিউক্লিয়াস এই পর্যন্ত হচ্ছে আর দূরত্ব। তাহলে ইনফিনিটি থেকে আর দূরত্বে আনতে, ইলেকট্রনটাকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে ওই ইলেকট্রনের স্থিতিশক্তি। তার মানে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, তার মানে ডিভি যেটা বলছি আমরা সেটা হচ্ছে ডিডাব্লিউ, মানে কাজের সমান। এবং এই কাজ কিন্তু অনেক, এখানে ধরো এই ইলেকট্রনটাকে আমরা এই বিন্দুতে এনেছি, আবার এই বিন্দুতে, আবার এই বিন্দুতে, আস্তে আস্তে কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর অতিক্রম করে একেবারে আর দূরত্বে এসেছি। তার মানে এই সম্পূর্ণ কাজটুকু কিন্তু আমার সমাকলন করতে হবে পুরো কাজটুকু যদি পেতে চাই। তাহলে এই ডিডাব্লিউ আমরা জানি যে আবার কাজ সমান আবার বল গুণন সরণ। বল হচ্ছে এফ আর কাজ হচ্ছে কাজের সমান হচ্ছে বল গুণন সরণ। তাহলে বল হচ্ছে এফ আর হচ্ছে সরণটা হচ্ছে ডি আর, কারণ ক্ষুদ্র পরিসরে। এবং সেটাকে আমরা সমাকলন করবো কোন রেঞ্জে? ইনফিনিটি থেকে আমরা আর ডিস্টেন্সে আনছি। আর এফটা কি? এমটা হচ্ছে কুলম্বিক আকর্ষণ, যেটা হচ্ছে জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ার। জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ারকে যদি সমাকলন করা হয় তাহলে দেখবো এইরকম একটা মান পাবো আমরা। মানে ইনফিনিটি থেকে আর লিমিটের মধ্যে যদি আমরা সমাকলন করি এফ কে, অর্থাৎ কুলম্বিক আকর্ষণ জেড স্কোয়ার ভাগ আর স্কোয়ারকে, তাহলে আমরা স্থিতিশক্তি হিসাবে এই মানটি পাবো। তাহলে এই মানটি যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে সেটাও একটা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ হবে। আর যদি হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মান 1 হয় তাহলে 1 বাদ দিয়ে বাকিটুকু বসলে এটাও একটা শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। আবার খেয়াল করে এখানে এম এর পরিবর্তে যদি আমরা রিডিউসড ভর বা হ্রাসকৃত ভর বসাই, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ হবে সময় নিরপেক্ষ, যেখানে হ্রাসকৃত ভরটা দেয়া আছে। তো ওকে, তাহলে বিভিন্ন এই যে সমীকরণের মাধ্যমে আমরা মুক্ত কণার ক্ষেত্রে সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জারের তরঙ্গ প্রকাশ করতে পারি। এখানে অনেকগুলো সমীকরণ, যেমন এর আগে একটা সমীকরণ আমরা আগের স্লাইডে দেখলাম, এটি একটি, তারপরে এটি একটি, মোটামুটি 4-5টি সমীকরণ আসলে একই কনসেপ্ট দেয় আর কি। আচ্ছা, এখন এই যে আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের আগে যেভাবে প্রতিপাদন করলাম কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, বা সেই মুক্ত কণাটির বিচরণকে আমরা তরঙ্গ আকারে ধরে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে যে আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করলাম মুক্ত কণার ক্ষেত্রে, তার একটা বিকল্প আবার ওয়ে আছে। সেই বিকল্প ওয়েটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ব্যবহার করে আমরা একইভাবে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করতে পারি। দেখো সেটি কিভাবে, যে আমরা জানি যে সনাতন বলবিদ্যায় যেমন বিভিন্ন অপারেটরকে প্রকাশ করার জন্য একটা প্যারামিটার ব্যবহার করা হয়, গাণিতিক প্যারামিটার। তো এই কোয়ান্টাম বলবিদ্যায় এরকম বিভিন্ন ধরনের অপারেটর আছে। যেমন আমরা কোয়ান্টাম বলবিদ্যায় ভরবেগকে ব্যবকলন অপারেটর হিসেবে প্রকাশ করতে পারি, যেখানে ভরবেগ পি সমান এইচ ভাগ টয়েস পাই আই ইন্টু ডেল্টা ভাগ ডেল্টা কিউ। এখানে কিউ মিন কি করছে, কিউ মিন কোনটা করছে, পি কোনটা মিন করছে, সেগুলো উল্লেখ করা আছে। দেখো তাহলে এই ভরবেগটা যদি একটা, ধরো এই আমি যদি এদিকে ধরো জেড অক্ষ চিন্তা করি, তাহলে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই আবদ্ধ আয়তনের মধ্যে মুক্ত কণাটি যদি গতিশীল থাকে তাহলে পুরো 3টি অক্ষ বরাবরই তার এই ভরবেগটা বিভক্ত হয়ে থাকবে। তাহলে 3টি অক্ষ বরাবর এই ভরবেগের উপাংশ থাকবে। তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে এটি ডেল্টা ভাগ ডেল্টা এক্স, ওয়াই অক্ষ বরাবর ডেল্টা ভাগ ডেল্টা ওয়াই, জেড অক্ষ বরাবর এটি হবে। এবং আমরা যদি মোট ভরবেগের কথা চিন্তা করি তাহলে পি স্কোয়ার সমান পি এক্স স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, কারণ আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থান ভেক্টর জানি। আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে একইভাবে কণাটির মোট ভরবেগ যদি আমি চিন্তা করি তাহলে মোট ভরবেগ পি স্কোয়ার হবে হচ্ছে প্রত্যেকটা অক্ষ বরাবর যে ভরবেগগুলো আছে, ভরবেগের উপাংশগুলো আছে, তাদের বর্গের যোগফলের সমান। ওকে, তাহলে এখন প্রত্যেকটা এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে ফাইনালি আমি, দেখো এটা একটু আমি যদি মিনিমাইজ করি, দেখো মিনিমাইজ করলে কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এখানে আমি পি স্কোয়ারের সমান পি এক্স স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, আমি যেখানে পি এক্স এর মান, পি ওয়াই এর মান, পি জেড এর মান বসিয়েছি, বসানোর পরে খেয়াল করো প্রতিটা ক্ষেত্রে কিন্তু কি হবে, এইচ স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার
আই স্কোয়ার হবে, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার। তারপর এইচ স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার আই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল ডেল্টা ওয়াই স্কোয়ার। তারপর প্লাস এইচ স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার আই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। তাহলে এখান থেকে সবার কাছ থেকে যদি এইচ স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার আই স্কোয়ারটা কমন নেই, কমন নিলে আমরা রাশি পাবো, এবং আই স্কোয়ার সমান কিন্তু আমরা জানি আই স্কোয়ার সমান কিন্তু -1। কারণ হচ্ছে তোমরা জানো যে আই স্কোয়ার সমান কিন্তু -1। আমরা জানি যে আই হচ্ছে আই সমান স্কোয়ার রুট -1। তাহলে যদি আমি আই স্কোয়ার করি, আই স্কোয়ার কিন্তু শুধুমাত্র পাবো কি -1। সেই জন্য আই স্কোয়ারের মানটা -1 বসানোর পর এখানে মাইনাস থাকবে এইচ ভাগ ফোর পাই স্কোয়ার। দেখো আরেকবার ইয়ে করি আমরা, এখানে আই স্কোয়ার পরিবর্তে -1 বসানো হয়েছে, বসানোর পর এরকম একটা সমীকরণ পাওয়া গিয়েছে। অর্থাৎ এইচ স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। এখন আমরা যদি পরের স্লাইডে যে দেখো, এখানে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার সেটাকে যদি আমরা ল্যাপ্লেসিয়ান অপারেটরের মাধ্যমে প্রকাশ করি তাহলে এরকম হবে, ল্যাপ্লেসিয়ান অপারেটরের মাধ্যমে প্রকাশ করলে এরকম হবে। তাহলে এর আগে যে সমীকরণটি ছিল পি স্কোয়ার সমান মাইনাস এইচ স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার, আর এখানে প্রত্যেকটা ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ছিল, তারপর প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এরকম ছিল সমীকরণটি। তো এই সময় এইটুকুর পরিবর্তে আমরা ল্যাপ্লেসিয়ান অপারেটর বসাচ্ছি ডেল্টা স্কোয়ার, বসানোর পরে এই সমীকরণটি পেলাম। এরপর আমরা যদি কোনো ওই মুক্তকণটির মোট শক্তির কথা চিন্তা করি, মোট শক্তি সমান হচ্ছে গতিশক্তি। গতিশক্তির মানটা হচ্ছে তোমরা তো জানোই যে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হবে ভি। তো আমরা যদি শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ারটা করি, হাফ এম ভি স্কোয়ারটাকে রেখে তাহলে ভিটাকে যদি আমরা লেফট সাইডে চেঞ্জ করি, লেফট সাইড ইন্টারচেঞ্জ করি, তাহলে ই মাইনাস ভি হবে। ওকে, সেখান থেকে এম ইন্টু ভি যেটি টু দ্বারা এম থেকে গুণ করে তাহলে এম ভি স্কোয়ার টু দ্বারা গুণ করবো, এবার আর গুণ যেটাকে বলা হয় বজ্র গুণন, ই মাইনাস ভি হবে। আর এম ভি সমান তো তোমার জানোই যে ভরবেগ, এম ভি রাখলাম আর একটা ভিকে আমি নিচে চেঞ্জ করে ভিটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এম ভি সমান হচ্ছে ভরবেগ। তো এখানে যেটা করেছে দেখো, এখানে একটা এম এক্সট্রা নেওয়া হয়েছে, এম স্কোয়ার করা হয়েছে, এই এম দিয়ে এম স্কোয়ার করলে এমটা থেকেই যাবে, পরে এম ভি স্কোয়ার সমান পি স্কোয়ার করা হয়েছে, পি স্কোয়ার টু এমটা গুণ করে দেওয়া হয়েছে। যাও, তাহলে আমরা পি স্কোয়ার সমান এই রাশিটুকু পেলাম। তাহলে পি স্কোয়ার সমান এই রাশি বলতে পি স্কোয়ারের পরিবর্তে আমরা এই সমীকরণটাতে সমীকরণে পি স্কোয়ার মানটা বসাবো, পি স্কোয়ার মানটা যদি বসে এই সমীকরণটি পাবো। এই সমীকরণের থেকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে ডেল্টা স্কোয়ার সমান এই অংশটুকু পাচ্ছি, এবং আমরা যদি দুই বসে যদি সাই দ্বারা গুণ করে দিই তাহলে আলটিমেটলি সব শেষে এই সমীকরণটি পাওয়া যাবে। তাহলে এটাও কিন্তু ওই এর আগে যে আমরা আর একটা উপায়ে যে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেটা কিন্তু এরকম একটা ফাইনাল সমীকরণ পেয়েছিলাম, তাহলে বিকল্প ওয়েতে করেও আমরা এরকম একটা সমীকরণ পেলাম। এখন যদি আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর ব্যবহার করে এই কাজটি করতে চাই, আমরা কিন্তু জানি যে কোনো একটি তরঙ্গ ফাংশনের উপর বা কোনো ফাংশনের কোনো সিস্টেমের যে ফাংশনটা সিস্টেমকে প্রকাশ করার জন্য যে ফাংশন আমরা ইউজ করি, সেই ফাংশনের উপর যদি হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে অপারেট করা হয় তাহলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে সেই সিস্টেমের মোট শক্তি নির্দেশ করে। অর্থাৎ মনে করো একটা তরঙ্গ ফাংশন হচ্ছে সাই, কোনো সিস্টেমের তরঙ্গের ফাংশন, তাকে আমি হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ দ্বারা অপারেট করলাম, এইচ দ্বারা অপারেট করার পর যে মানটি পাবো, মান সেটি হচ্ছে মোট শক্তি নির্দেশ করবে, আইগেন মান যেটি পাবো ই, আর ফাংশনটা আবার ফেরত পাবো, এর সঙ্গে যে গুণাকার যে মানটি পাবো আইগেন মান, সেটা হচ্ছে মোট শক্তি নির্দেশ করবে ই। তাহলে এইচ সমান এইচ সাই সমান ই সাই হবে, এইচ এর মান হচ্ছে এটি, এইচ এর মান এটি কিভাবে হচ্ছে সেটা এখানে ক্যালকুলেশন করলে বুঝতে পারবো যে এইচ এর মান এটা কিরকম ভাবে এটা হয়। আচ্ছা, তাহলে এইচ এর মান যদি আমরা বসাই এই সমীকরণে বসিয়ে সিম্পলিফাই করলে লাস্টে এরকম একটা সমীকরণ পাওয়া যাবে, যেটা হচ্ছে বিকল্প ওয়েতে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ মুক্ত কণার ক্ষেত্রে এবং সময় নিরপেক্ষ।
ওকে, এখন যদি আমরা সময় নির্ভরশীল শ্রোডিঞ্জারের সমীকরণ প্রতিপাদন করতে চাই, সময় নির্ভরশীল, সেক্ষেত্রে দেখো বিজ্ঞানী শ্রোডিঞ্জার ডি ব্রগলির তরঙ্গ সমীকরণের সাহায্য নিয়েছেন সময় নির্ভরশীল তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করার জন্য, এবং সেই তরঙ্গের উপস্থিতিকে ব্যাখ্যা করার জন্য উনি দুটি ফাংশন চিন্তা করেছেন। একটি হচ্ছে এফ ফাংশন, একটি জি ফাংশন, যেগুলো আসলে অবস্থানের ফাংশন, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তরঙ্গটির বিস্তার বোঝাচ্ছে আর কি, জিটাও তাই বোঝাচ্ছে। আচ্ছা, এখন তরঙ্গের যে কোনো বিন্দুতে ইলেকট্রনের ঘনত্ব ধ্রুবক ধরলে এফ এবং জি একই দশার একই তলে 90 ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। তাহলে এফটাকে আমরা প্রকাশ করবো যেহেতু 90 ডিগ্রি অবস্থানে, তাহলে সাইন এবং কস হবে বিপরীত হবে। তাহলে এফটাকে যদি আমরা প্রকাশ করি এই তরঙ্গ ফাংশনকে যদি প্রকাশ করি এই সমীকরণ দ্বারা, তাহলে তার বিপরীত হবে, জিটা হচ্ছে সাইন দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, এখন আমরা কোনো ফাংশনকে আমরা জানি যে এরকম জটিল ফাংশন যে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এরকম আমরা দেখেছি কিন্তু অনেক সময়। তো এখানে এক্সটা হচ্ছে এফ আর জিটা হচ্ছে ওয়াই। তো এফ এবং জি বসালাম, বসানোর পরে আমরা সাইনটা কমন নিলাম, কমন নেওয়ার পরে দেখো আবার এই সম্পর্কটা আমরা জানি যে cos x প্লাস i sin x সমান হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স। এই সম্পর্কটা আমরা আমাদের জানতে হবে। তার এর মধ্যে cos x প্লাস i sin x, এখানে তো cos টার্ম আছে, কিন্তু x যেটি, x হচ্ছে টয়েস পাই ইন্টু নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা, এটা হচ্ছে x। তাহলে আমাদের সাই থাকলো সাই সমান সাই নট, এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি সাই সমান সাই নট ইন্টু ই টু দি পাওয়ার টয়েস পাই আই, আই এর পরিবর্তে আই তো আই এর মধ্যে থাকবে, এক্সটা কি, এক্সটা হচ্ছে টয়েস পাই ইন্টু নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা। তাহলে আমরা এক্স এর পরিবর্তে শুধুমাত্র কি লিখবো, টয়েস পাই নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা, তার সঙ্গে তাই আছেই, আগে থেকে আছে। ওকে, এখন এই সমীকরণে যদি আমরা সমাধান করি, দেখো যদি ব্যবকলন করি টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে ব্যবকলন করলে যেটা পাওয়া যাবে, দেখো এখানে ই টু দি পাওয়ার টয়েস বাই আই ইন্টু নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা। তো এই টয়েস বাই আই দ্বারা যদি গুণ করে দিই, তাহলে টয়েস বাই আই নিউ টি ইন্টু ই টু দি পাওয়ার টয়েস মাইনাস থাকবে টয়েস বাই আই জেড ভাগ ল্যামডা। তাহলে দেখো এখানে টি এর সাপেক্ষে ব্যবকলন করবো আমরা সমীকরণটাকে, তো এই অংশটুকুতে কিন্তু টি যুক্ত কোনো রাশি নেই, তার মানে এটাকে আমি টি এর সাপেক্ষে ব্যবকলন করতে পারবো না, শুধুমাত্র এটাকে ব্যবকলন করবো। আমরা যদি একটু বড় করে লিখি, দেখো আমি এই পাশে লিখছি, তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে cos x প্লাস i sin x সমান হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স। ওকে, তো আমাদের এখানে x এর পরিবর্তে আমরা কি লিখবো, টয়েস বাই ইন্টু নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা। তাহলে সাই সাইয়ের মধ্যে থাকলো, সাই নট থাকলো, এখন এইটুকুর পরিবর্তে অর্থাৎ cos টয়েস বাই নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা প্লাস i sin টয়েস বাই ইন্টু নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা, এইটুকুর পরিবর্তে অর্থাৎ এই পুরোটুকুর পরিবর্তে আমরা লিখবো ই টু দি পাওয়ার আই এক্স। ই টু দি পাওয়ার আই তো থাকলো, এক্স এর পরিবর্তে লিখবো আসলে টয়েস বাই নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা। ওকে, এখন এই যে আই টয়েস বাই আই এই রাশি দ্বারা গুণ করে দিই, গুণ করে দিলে কি হবে, সাই তো থাকলোই, সাই নট ই টু দি পাওয়ার টয়েস বাই আই নিউ টি, এটা একটা থাকলো। আমরা যদি যদি সেটা এই টয়েস বাই এতে গুণ করে দিচ্ছি, ইন্টু মাইনাস সাইন তো আছেই, ই টু দি পাওয়ার মাইনাস টয়েস বাই আই আর কি জেড ভাগ ল্যামডা ল্যামডা। তাহলে এই রাশিটিকে যদি আমরা এখন টি এর সাপেক্ষে ব্যবহার করি, টি এর সাপেক্ষে ব্যবহার করলে টি এর সাপেক্ষে
ব্যবকলন করব। তো টি এর সাপেক্ষে ব্যবকলন করলে কি হবে, যেহেতু এইখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টয়েস বাই আই জেড ডিভাইডেড বাই ল্যামডা, এখানে কিন্তু টি যুক্ত কোনো রাশি নেই, টি যুক্ত রাশি আছে এইখানে। তাহলে টি এর সাপেক্ষে ব্যবকলন করলে শুধুমাত্র এই টি যুক্ত রাশিকে ব্যবকলন করতে পারবো। তার মানে টি এর সাপেক্ষে ব্যবকলন করবো, তাহলে এই পাশে হবে ডি সাই ভাগ ডিটি সমান সাইন নট, তো সাইন নটের মধ্যে থাকবে। এবং দেখো এখানে এই টির আগে পুরোটুকু এটা আছে টয়েস বাই আই নিউ। এবং আমরা কিন্তু জানি যে ই টু দি পাওয়ার এ এক্স কে যদি ব্যবকলন করা হয় এক্স এর সাপেক্ষে, তাহলে ফর্মুলাটা কি কি মান দাঁড়ায়, যে এটা এক্স এর সহগটা সামনে আসে, তাহলে এ হচ্ছে এক্স এর সহগ ই টু দি পাওয়ার এ, যে রাশি আছে সেটাকে এরকম দিয়ে দেয়। তাহলে এখানে টি এর সাপেক্ষে ব্যবকলন করছি, তাহলে টিটা হচ্ছে এক্স, আর বাকি সামনে টি এর সহগ যেটা আছে টয়েস বাই আই নিউ, এটা কিন্তু সামনে আসবে, সহগটা সামনে আসবে, টয়েস বাই আই নিউ যা আছে তাই হবে, ই টু টয়েস বাই আই নিউ, টি তো থাকবেই, আর ই টু দি পাওয়ার মাইনাস টয়েস বাই আই জেড ভাগ ল্যামডা। আচ্ছা, এখন দেখো আমরা যদি একটু এটাকে সাজিয়ে লিখি, টয়েস বাই আই নিউ এটাকে আমরা আলাদা করে লিখবো, টয়েস বাই আই নিউ আলাদা করে লিখলাম, সাই নটটা এদের সঙ্গে লিখবো, সাই নট লিখবো, আর এখানে ই টু দি পাওয়ার যে টার্মটা আছে ই টু দি পাওয়ার টার্মের এখানে টয়েস বাই আই কমন নিব, আবার আগের যেটা সেই রকম রূপে নিয়ে যাব, টয়েস বাই আই কমন নিলাম, থাকলো কি নিউ টি মাইনাস জেড ভাগ ল্যামডা। এবং এইটুকু সমান কিন্তু দেখো এইটুকু সমান হচ্ছে সাই, এই অংশটুকু সমান কিন্তু আমরা সাই লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো টয়েস বাই আই নিউ সাই, সেটা কি সমান পেলাম, ডি সাই ভাগ ডিটি সমান আমরা এটা পেলাম, ডি সাই ভাগ ডিটি সমান পেলাম টয়েস বাই আই নিউ সাই। এই যেটা পেয়েছি আমরা দেখো। আচ্ছা, এখানে যদি আমরা নিউ সমান লিখতে চাই তাহলে নিউ সমান এটা লিখতে পারবো। এখন একটি মুক্তকণা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ যেটা আমরা পেয়েছি সময় নিরপেক্ষ, সেই সমীকরণটি এমন ছিল, সেখান থেকে যদি আমরা এই রাশিটিকে যদি দেখো এই টার্মটা গুণ করি, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার এম দ্বারা গুণ করে, এই কথাটা এখানে উল্লেখ করা নেই, আমাদের এখানে কথাটা এখানে লিখে দিই, দ্বারা গুণ করে পাই, উভয়পক্ষে গুণ করে পাই। তাহলে গুণ করলে কি হবে, এটার সঙ্গে গুণ আকার থাকবে, এখানে কেটে যাবে, এইচ স্কোয়ার ভাগ এইচ স্কোয়ার ইন্টু 8 পাই স্কোয়ার এম দ্বারা যেটাকে গুণ করি, তাহলে এইচ স্কোয়ার কেটে যাবে, 8 পাই স্কোয়ার আমি 8 পাই স্কোয়ার কেটে যায় রাশি থেকে, তারপর সাইডে এটা গুণ করা হয়েছে। ওকে, তাহলে এখানে আবার ই সমান আমরা জানি এইচ নিউ, তো ই এর মান যদি আমরা এইচ নিউ বসিয়ে নিউ এর পরিবর্তে এই যে আমরা 6 নম্বর সমীকরণে যেটা পেয়েছি, নিউ এর পরিবর্তে যদি মানটা বসাই তাহলে এরকম পাবো, সাই সাই কেটে যাবে, এখানে 1 ভাগ টয়েস বাই আই থাকবে, আচ্ছা এখন দেখো এই রাশিটুকুকে আমরা কি করেছি, এই রাশিটুকু যদি আমরা সাইড চেঞ্জ করি, এই রাশিটুকুকে সাইড চেঞ্জ করার পর যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটাকে এরকম হবে, ডেল্টা স্কোয়ার সাই ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার এম মাইনাস ভি সাই, আর কি করবো আমরা এই রাশিটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস ডি সাই ভাগ ডিটি এইচ ভাগ টয়েস বাই আই। ওকে, এখন খেয়াল করো এই যে মাইনাস ওয়ান আছে, মাইনাসটা আমরা যদি তুলে দিতে চাই, মাইনাস সমান কিন্তু আই স্কোয়ার অর্থ কিন্তু মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি আমরা আই স্কোয়ার বসাই তাহলে সমীকরণে কি দাঁড়াবে, ডেল্টা স্কোয়ার সাই ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার এম মাইনাস ভি
সাই সমান মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো আই স্কোয়ার আর যা আছে তাই লিখবো ডি সাই ভাগ ডিটি ইন্টু কি থাকবে এই যে এইচ ভাগ 8 পাই তাহলে সেই আই দিয়ে এখানে আই স্কোয়ার কেটে যাবে তেমন একটা আই থাকবে। তাহলে ফাইনালি যে সমীকরণটি পেলাম সেটা হচ্ছে এখানে অবশ্য ইয়ে করলেই মিনিমাইজ করলে বুঝতে পারবো। আমি লিখে নিই ডেল্টা স্কোয়ার সাই ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার এম মাইনাস ভি সাই সমান আমি লিখতে পারবো মাইনাসটা আমার কাছে প্লাস হবে, তার মানে উপরে থাকবে হচ্ছে আই এইচ নিচে থাকবে টয়েস পাই কারণ আই দিয়ে আই স্কোয়ারকে কেটে একটা আই থেকেছে আর হচ্ছে ডি সাই ভাগ ডিটি। এই সমীকরণটি কিন্তু দেখো এই যে সমীকরণটি আমরা পেয়েছি এখানে -1 এর পরিবর্তে আই স্কোয়ার দেওয়া হয়েছে, সে আই স্কোয়ারের আই দিয়ে এখানকার আই দিয়ে আই স্কোয়ার কেটে যে একটা আই থেকেছে সেটা হচ্ছে আই এইচ ভাগ টয়েস বাই ডি সাই ডিটি সাই ডিটি সমান হচ্ছে এটা। আচ্ছা, তো এই সমীকরণটি হচ্ছে যেহেতু এখানে সময় উল্লেখ আছে টি আছে, এবং এই সমীকরণটি হচ্ছে মুক্ত কণার ক্ষেত্রে সময় নির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তাহলে এটি হচ্ছে মুক্ত কণার ক্ষেত্রে মুক্ত কণার সময় নির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে তাহলে মুক্ত কণার ক্ষেত্রে শ্রোডিঞ্জারের সময় নির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তো আগামী দিন ইনশাআল্লাহ আমরা একমাত্রিক বাকচাবদ্ধ কণার ক্ষেত্রে প্রতিপাদন করব শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, তারপর দ্বিমাত্রিক আছে ত্রিমাত্রিক আছে। ওকে, তোমরা সে পর্যন্ত সুস্থ থেকো।